জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে না কেন বাংলাদেশে? জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি তো জামায়াতের আমির, অর্থাৎ জামায়াতের যে কথাগুলা, তাদের নীতি আদর্শ, সেটা তার মুখ দিয়ে বের হয়ে আসতেছে। এই জামায়াতে ইসলাম বাংলাদেশের সাথে পুরা একটা মস্কারা শুরু করে দিয়েছে তারা। তো আজকে আলোচনায় এটাই থাকবে যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে না কেন বাংলাদেশে। আমি এটা জানতে চাই আগে, কেন নিষিদ্ধ হবে না বলেন। ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমির, উনি বলছে যে 1947 থেকে শুরু করে 2024 পর্যন্ত আমাদের দ্বারা কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বা মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে ফি সাবিলিল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েন, এইটা বলছে। আবার এই যে গণ অভ্যুত্থান 24-এর, এই গণ অভ্যুত্থানের পরে জনগণের একটা আশা আকাঙ্ক্ষা ছিল কি, যে গণ অভ্যুত্থানের পরে দেশে একটা নির্বাচন হবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্যই তো আন্দোলন সংগ্রামটা হয়েছে। এখন উনি বলতেছে এই শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে 10 মাস পরে উনি বলতেছে যে কিসের নির্বাচন, এখন দেশে কোনো আইন শৃঙ্খলাই তো নাই, কিসের নির্বাচন, কিসের। অর্থাৎ জামায়াত হলো একটা ষড়যন্ত্রকারী দল, তারা পিছনের দরজা দিয়া রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায় এবং এখন বর্তমানে তারা কিছুটা সফল হয়েছে। জনগণ তো মনে করছিল যে শেখ হাসিনা গণতন্ত্র হরণ করছে, নির্বাচন দেয় না, আমরা ভোট দিতে পারি না, তারে উৎখাত করে একটা নির্বাচন হবে, আমরা সেই নির্বাচনে ভোট দিব। কিন্তু জামায়াত তো সেটা চায় না। অভ্যুত্থানের পরে জামায়াত এখন যে রাষ্ট্রীয় কাঠামোর বর্তমান যে সরকার আছে, এর 50% জামায়াত অলরেডি দখল করে ফেলছে। 50% জামায়াত দখল করে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করিয়া বাংলাদেশের আরো অনেক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন এসপি, ডিসি, ওসি, সচিবালয়, মোটামুটি কথা প্রশাসনের প্রায় 50% জায়গায় এখন জামায়াতের দখলে চলে গেছে। এখন তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যে আরো বাকি 50% যাতে তারা নির্বাচন ছাড়া দখল করে পূর্ণাঙ্গ ক্ষমতাটা দখল করা যায়। সকালে বলতেছে এক কথা, বিকালে এক কথা, রাইতে এক কথা, কিন্তু শেষে বলে দিচ্ছে তাদের আসল মনের কথা, কিসের নির্বাচন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নাই, সেনাবাহিনী মাঠে আছে, তাহলে আইন শৃঙ্খলা নাই বলতেছে, নির্বাচনে সেনাবাহিনী থাকবে। তাহলে সেনাবাহিনী থাকার পরেও যদি আইন শৃঙ্খলা না থাকে, তাহলে কি জাতিসংঘ বাহিনী নিয়ে এসে নির্বাচন করবেন না? জন্মগত সূত্রে জামায়াত হলো একটা ষড়যন্ত্রকারী দল। এবার বিস্তারিত আমি বলি। 1971 সালে জামায়াতে ইসলাম, রাজাকার, আলবদর, আল শামস, এই যে সমস্ত বাহিনীগুলো তৈরি করেছিল, এরা কি করেছিল 71 সালে? আবার বলছি, জামায়াতে ইসলাম, আলবদর, রাজাকার, আলবদর, আল শামস,
এই যে বাহিনীগুলো তৈরি করেছিল কি কারণে? হ্যাঁ, তারা তৈরি করেছিল এবং পাকিস্তান সরকার, পাকিস্তানের মিলিটারি এদেরকে সব অস্ত্র দিয়েছিল। রাজাকাররা তো প্রকাশ্য সশস্ত্র অবস্থায় তারা রাইফেল নিয়ে, এ রাজাকার আলবদর আল শামস এদের কাজ ছিল কি? খালি মুক্তিযোদ্ধাদেরকে ধরাইয়া দেওয়া কাজ ছিল কি এদের? বা আমরা যেটা শুনি বা আপনারা যেটা বলেন যে সুন্দরী মেয়েদেরকে বা মা বোনদেরকে ধরে নিয়ে যে ক্যাম্পে দিয়ে দিত, এইটুকুই কাজ ছিল তাদের? তারা তো সশস্ত্র অবস্থায় ছিল, তারা ডাইরেক্ট যুদ্ধ করছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এবং অনেক হত্যাকাণ্ড চালাইছে তারা সারা দেশে। হত্যাকাণ্ড কি পরিমাণ করছে? 30 লক্ষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশের মানুষ। আরো 2 কোটি মানুষ ভারত চলে গেছিল, সেখানে বিনা চিকিৎসায় বা রোগে শোকে আরো অসংখ্য মানুষ মারা গেছিল। সেটিকে আপনারা এখন কোন হিসেবে ধরবেন? আচ্ছা, এখন তো উস্তা খেয়ে পড়ে মরলেও এটি শহীদ বলা হইতেছে, সেগুলোরা কিভাবে দেখবেন? যাক, 30 লক্ষ জামায়াতের স্বীকারোক্তি হলো। আমি বিভিন্ন ফাংশনে বিভিন্ন প্রোগ্রামে শুনেছি জামায়াতের স্বীকৃতি হলো যে 3 লক্ষ লোক মারা গেছে বাংলাদেশে। শেখ মুজিব 3 লক্ষকে ভুলে 30 লক্ষ বলে ফেলাইছে। ঠিক আছে, আমি ধরলাম, আমি জামাতের কথাই মাইনে নিলাম। মাইনে নিলাম বলতে কি, ওনাদের হিসাব যে সঠিক তা বলছি না, আমাদের হিসাব তো 30 লক্ষ। জামায়াত বলতেছে 3 লক্ষ, মুজিব ভুলে বলছে 30 লক্ষ। তা ঠিক আছে, 3 লক্ষ হত্যাকারী তো তারা, এই 3 লক্ষ লোককে তো তারা হত্যা করছে। তাহলে 3 লক্ষ নারী, শিশু, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা। আচ্ছা, একবার চিন্তা করুন তো, যদি 3 লক্ষ লোককে মাইরা এক জায়গায় টাল দেওয়া হয়, কেমন দেখাইব? 3 লক্ষ সংখ্যাটা কি কম? তাহলে 3 লক্ষ স্বীকারোক্তি তো জামায়াত দিতেছে। বলবেন যে জামায়াত তো 3 লক্ষ হত্যা করে নাই, তো কে করছে? জামায়াতের যে সহযোগী জামাতরা যেগুলো, এই যেগুলোর নাম বললাম, এদেরকে তো সশস্ত্র ভাবে তারা মুভ করছে, যুদ্ধ করছে। কারণ রাজাকারদের কাছে রাইফেল ছিল না, অস্ত্র ছিল না, এরা সরাসরি যুদ্ধ করছে না। তাহলে 3 লক্ষ হত্যার দায়িত্ব জামাত স্বীকার করছে যে 3 লক্ষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারা সশস্ত্রই ছিল। পাকিস্তানি আর্মি আর তারা কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধ করছে। 3 লক্ষ হত্যার দায়িত্ব ওনারা নিবে গেল। এটা এখানে রাখলাম। 2 নম্বর পয়েন্ট আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাই না? খুব ভালো কথা। কেন নিষিদ্ধ করা হয়েছে? আওয়ামী লীগ 1000 মানুষকে হত্যাকাণ্ড করছে। আওয়ামী লীগ 2000ই ধরলাম। আওয়ামী লীগ 2000 মানুষকে হত্যা করছে। 2000 মানুষ হত্যা করার কারণে আমরা বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করছি, বাংলাদেশ থেকে তাড়াইয়া দিছি এবং তাদের রাজনীতিও নিষিদ্ধ করছি এবং আমরা বিচার করতেছি। তাদের হত্যার বিচার তো ফাঁসি, অর্থাৎ উপযুক্ত বিচার হবে তাদের, আর বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। ফিনিশিং, সুন্দর কথা। এটাই তো হওয়া উচিত এবং এটাই হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আওয়ামী লীগ যদি রাজাকার, আলবদর, আল শামস এদের মতো করিয়া তাদের যে অঙ্গ সংগঠনগুলো ছিল, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ছিল না ওদের, এদেরকে যদি অস্ত্র দিয়ে দিত, সরকারি অস্ত্র দিয়ে দিত, গুলি দিয়ে দিত, দিয়া
পুলিশের সাথে নামাই দিত, এসব মিলিশিয়া বাহিনী বানিয়ে নামাই দিত, দিয়া মনে করেন যে তারা 3 লক্ষ মানুষকে মেরে ফেলছে, বাংলাদেশে মেরে ফেলতো যদি, বা 3 লক্ষ মারবে কি ভাববে। আগে তো দেশে 7.5 কোটি মানুষ ছিল, তখন তারা মারছে 3 লাখ, তাদের স্বীকারোক্তি। তাহলে এখন তো দ্বিগুণ 2.5 গুণ মানুষ। তাহলে আওয়ামী লীগ যদি এইভাবে তারা 6 লাখ 7 লাখ মানুষকে যদি মাইরে ফেলতো, আওয়ামী লীগ কিভাবে মারত? যে বললাম, যেমন 71-এ রাজাকার, আলবদর, আল শামসরা সশস্ত্র হয়েছিল, যে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করছে, অর্থাৎ এদেশের মানুষকে হত্যা করছে। 30 লক্ষ আমরা জানি, জামাতের কথায় 3 লক্ষ মারছে তারা। এক 1000 মারার পরে আওয়ামী লীগের পরিণতি কি এটা তো বললামই। কিন্তু আওয়ামী লীগ যদি ওই আদলে, ওই যে বললাম যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, এদেরকে ওই রাজাকারের আদলে অস্ত্রপাতি দিয়া দিত, সব দিয়া সারা দেশে মুভ করাইতো, যে মনে করেন 6-7 লাখ লোককে মেরে ফেলত সম্মিলিতভাবে পুলিশ প্রশাসনের সাথে মিলে, তাহলে কি হইতো আজকে বলেন? 6-7 লাখ লোক মারার পরে ধরেন তারা পরাজিত হয়েছে, হওয়ার পরে পালাইছে, তাদের বিচারটা কি করতাম আমরা? 1000-2000 মারার কারণে যে বিচারটা আমরা করছি বা করতেছি, ওরা যদি 6-7 লাখ লোক যদি আওয়ামী লীগ মেরে ফেলতো, তাহলে কি বিচার করতাম আমরা বলেন? বিচার একটাই করতাম আমার মতে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, জমিক লীগ, এই লীগ, হেই লীগ, ভাই লীগ যা ছিল সবটিকে এতদিন আমরা টোকাইয়া এক জায়গাতে করতাম, করিয়া ফিনিশ। দেখেন, বুঝেন, 1000 হত্যার কারণে আওয়ামী লীগের যে বিচার আমরা করলাম, যে বিচার হচ্ছে, সেই আওয়ামী লীগ যদি 6-7 লাখ লোক ওই 71 যে জামায়াত মারছিল, আলবদর, আল শামস, রাজাকার, এরা আর্মিদের সাথে মিল্লা সবাই হিসাব করে 30 লাখ। জামায়াত বলে বঙ্গবন্ধু লেখাপড়া কম জানতো, ভুলে 3 লাখকে ভরে ফেলছে, 30 লাখ মারলাম, 3 লাখ, এটা তো 3 লক্ষ মারছে। আওয়ামী লীগ যদি ওই কাম করিয়া 6-7 লাখ লোককে মাইরে ফেলতো জনসংখ্যার ভিত্তিতে বলছে, তাহলে আজকে আমরা কি করতাম? তা তো বললাম, আজকে বাংলাদেশে আওয়ামী লীগ একটা বাচ্চা পর্যন্ত বাংলাদেশে থাকতো না, তাদেরকে ভারতে পাচার করতে পার, না হলে সবকে কি করা হয়তো বুঝছেন, একদম ক্লিন। এটাই হয়তো বাস্তব। 1000-এর রিয়াক্ট আর লাখ লাখ হত্যার রিয়াক্টটা তো এক হইতো না, হয়তো। তাহলে জামায়াত কেন 3 লক্ষ হত্যার পরে তারা এদেশে রাজনীতি করবে? আমাকে এটা বলেন, কিভাবে রাজনীতি করবে তারা? কিন্তু তাদের খাসলত তো বদলায় নাই। আপনার এই জায়গাটা কাটা আছে, কাটা। অনেকে বলে যে কাটা ঘায়ে নুনের ছিটা দিলে কি হয় জানেন? এটা কাটা আছে আপনার, এখন কিন্তু কাটছে, অনেক আগে কাটছে, তো এখানে আপনার ব্যথা বুথা নাই, কাটছেই 100 ব্যথা ছিল, এখন এইভাবে আছে। এই জায়গাটাতে যদি আপনি লবণ ছিটা দেন না, তো ওই ব্যথা আবার চিক্কর পারবে, আয় 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 ব্যথা শুরু হয়ে গেল। কাটা গায়ে নুনের ছিটা। জামায়াতে আমি এখন বলতেছে যে আমাদের আচরণে যদি 47 থেকে 71 থেকে এই পর্যন্ত 24 পর্যন্ত কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে মাফ করে দিয়ে নিজ গুণে। এটা কত বড় একটা ভণ্ডামি আর কত বড় ধরনের একটা বদমাইশি, এটা বলতে পারেন? আরে আপনি লক্ষ লক্ষ লোককে হত্যার দায় আপনার মাথায়, তাহলে আপনি এতগুলো, একটা লোক ধরলাম, আপনি একজন লোককে, আপনাকে বলছি, এই আপনারা যারা আমার এখানে আছেন তাদেরকে বলছি, আপনারা একটা লোককে হত্যা করলেন, করার পরে এখন তার আত্মীয় স্বজনকে আপনি বলছেন
যে আমার ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেন। এটা হইল কিছু? 3 লক্ষ লোক হত্যা করার পরে, 30 লক্ষ লোক হত্যা করার পরে, যুদ্ধ অপরাধ করার পরে তারা এই ধরনের মাপ চাইতেছে। পিছনের দরজা দিয়ে ক্ষমতা 50% এখন দখল করছে, তাদের বিরুদ্ধে এখন কেউ একটু শব্দ করতেছে? আমরা ছাড়া 50 বছর দখল করছে, এখন নির্বাচনটা আটকে দিচ্ছে। আবার ওই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য বলতেছে কিসের নির্বাচন? দেশে কোনো পরিবেশ নাই। তারপরে দুনিয়ার আবল তাবল কথা বলতেছে, তারা ক্ষমতায় যাবে না, ইসলামরে ক্ষমতায় বসাবে। জামায়াত জন্ম থেকে ষড়যন্ত্রকারী দল। তবে আমি একটা স্পষ্ট কথা বলে দিই যে এখন তো জামাত ক্ষমতায়। আওয়ামী লীগের একটা চরম ভুল ছিল, যাক অনেক বড় ইতিহাস, কে ভুল করছে না করছে, কেন জামায়াতে দেশে রাজনীতি করার সুযোগ পাইছে, এটা তো আরো অনেক বড় ইতিহাস, সেটা তো সবাই জানেন। এটাও একটা ভুল ছিল, কিন্তু এখন তো জামাত ক্ষমতায়, আর বিরুদ্ধে কথাই কেউ বলে না। আমরা বলি আজ হোক কাল হোক জামায়াতের রাজনীতি আওয়ামী লীগের মতো বাংলাদেশে নিষিদ্ধ করা হবে। কেউ স্বীকার করবে না যে আমি জামাত করি। আওয়ামী লীগের আমলে তো সবাই যে ছাত্রলীগে ঢুকে গেছিল সব শিবির, সামনে এমন দিনে আসতেছে যে আমি জামাত করি বা আমার বাবা জামাত করত বা দাদা করত, এই কথা কেউ বাংলাদেশে স্বীকার করবে না। আমি চ্যালেঞ্জ করলাম, আগামীতে সেই দিন আসতেছে যে আমি জামাত করি বা শিবির করি বা আমার বাপ করেছে বা দাদা করেছে বা আমার চাচা করেছে, এই কথা বাংলার বুকে এই জামায়াত বলতে পারবে না, কেউ স্বীকার করবে না। সব তখন ফকফকা হয়ে যাবে, বাংলায় কোনো জামাত শিবির থাকবে না। সেই দিনও কিন্তু আবার সামনে আসতেছে। যারা দেখতেছেন আমাকে সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়েন। অ্যাঞ্জেল চাকমা ভাই আমাকে দেখছেন, আপনি স্বাগতম। দীপক চক্রবর্তী আপনাকে স্বাগতম। তানজিম ইসলাম ভাই আপনাকে স্বাগতম। আচ্ছা, তানজিম ইসলাম সালাম জানাইছেন, লিখছেন কি আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভাই আমি ভালো আছি, আপনি ভালো আছেন? মেহেদি মিন্টু ভাইও দেখছেন, আরো অনেকেই আছেন। আজকে প্রীতম মজুমদার আছে, উনি মাঝে মধ্যেই থাকে। আর এক আপু আমার সবসময় থাকে, নূরজাহান রুমানা। কয়েকদিন পরে এরা বলবে মুক্তিযুদ্ধে 3 লক্ষ লোক মারা গিয়েছিল, মানে 3 জন লোক মারা গিয়েছিল, এটাও স্বাভাবিক, সেই দিকে যাচ্ছে। তারপরে আছে কার্তিক চক্রবর্তী, আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মাগুরা জেলা কমিটির সভাপতি আছেন এখানে, তারেক ইসলাম বিডি। কমরেড আপনাকে লাল সালাম, স্বাগতম। আরও যারা আছেন অনেকেই ভাই, সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিয়েন। এখানে দেখেছিলাম আমি কমরেড, আর এক কমরেডকে দেখছিলাম, এখন আবার হারাই গেল, কমরেড হৃদয় খান হারাই গেল। নাসিক তালুকদার, প্রীতম মজুমদার এসে সুন্দর বিশ্লেষণ। আমার এই ভিডিওটা একটু পরে আপনারা পাবেন হলো, আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, দুইটা চ্যানেল আছে, ভয়েস অফ ফ্যাক্টে পাবেন। সেখানে প্রায় 3 লাখের মতো সাবস্ক্রাইবার আছে, তো ওখানেও দেখতে পারেন সবাই একটু। আর আরো একটা বিকল্প চ্যানেল করে রাখছি, আব্দুল সামাদ সুজন, এটাও একটু আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। আর ভয়েস অফ ফ্যাক্টের আমার যে ভাইরা আছেন, বন্ধুরা আছেন, আপনাদেরকে সবাইকে অভিনন্দন, লাল সালাম। আপনারা সবসময় আমার ভিডিও অনেক দেখেন, অনেক ভাইরাল হয়, এবং ফেসবুকে যারা আমাকে দেখেন সবাইকে আন্তরিক অভিনন্দন। সাথে থাকুন, আর আমার ফেসবুক পেজটাও একটু লাইক দিয়ে রাখলে পরে আমাকে পাবেন।